আমরা আগে একটা রুটিন দিয়েছি। আমরা ঠিক করেছিলাম যে ১লা জুলাই থেকে আমরা প্রতিদিন দুটো করে সাবজেক্ট নিয়ে আলোচনা করি। তা আমাদের সেই রুটিন অনুযায়ী আজকে আমাদের দুটো সাবজেক্ট, একটা হচ্ছে হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকেল পেন পিকচার, আর একটা হচ্ছে সার্জারি। তা আমরা হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকাটা দুটোভাবে আলোচনা করি। একটা হচ্ছে ড্রাগ পিকচার বা পেন পিকচার হিসাবে, আর একটা হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকাল। যদিও আমরা ড্রাগ পিকচার যখন আলোচনা করি বা পেন পিকচার নিয়ে আলোচনা করি, তখনও আমরা কিছু কিছু ওষুধের সঙ্গে কিছু কম্পেয়ার করে আলোচনাটা করি। তা কিন্তু আমরা একদম সম্পূর্ণভাবে যেটা কালকে আছে আমাদের কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকেল, সেটা আমরা সম্পূর্ণভাবে আলাদাভাবে আলোচনাটা করি। তা আজকে আমরা একটা মেডিসিন, সেই মেডিসিনটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে অবশ্য মেডিসিন শব্দটা অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক মানে আমাদের যে আলোচ্য বিষয়, সেই হিসাবে মেডিসিন বলাটা ভুল। আমরা এই ব্যাপারে অনেকে নতুন আছেন, তা একটু মানে বলা ভালো। আমরা এটাকে কিন্তু মেডিসিন বলবো না, আমরা বলবো এটাকে রেমেডি। রেমেডি কেন রেমেডি বলবো, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথির নীতি অনুযায়ী, সেটা আমরা যখন বাংলায় ওষুধ বলি, একটাই শব্দ ওষুধ। ইংরেজিতে কিন্তু মানে ওষুধকে তিনটে শব্দ ব্যবহার করা হয়। বিশেষ করে হোমিওপ্যাথিক থিওরি অনুযায়ী সেটা হচ্ছে, একটা বলা হয় মেডিসিন, একটা বলা হয় ড্রাগ, একটা বলা হয় রেমেডি। তাহলে আমরা যে মেটেরিয়াল মেডিকেল আলোচনার সময় আমি বললাম যে মেডিসিন বলাটা আমার ভুল হয়েছে। কারণটা হচ্ছে যে তাহলে আমাদের একটু বুঝতে হবে যে হোমিওপ্যাথি থিওরি অনুযায়ী ড্রাগ, রেমেডি, মেডিসিন, এগুলোর মধ্যে পার্থক্যটা কী। তা ড্রাগ হচ্ছে যার মধ্যে ভেষজ গুণ আছে, সেটা হচ্ছে ড্রাগ। উদাহরণ হিসেবে আমরা বলছি যে আমরা নাগভূমিকা বলে একটা ওষুধ আছে, তাকে দিয়ে আমরা উদাহরণটা টানি। সেটা হচ্ছে নাগভূমিকা তৈরি হয় কি দিয়ে? আচ্ছা, দরকার নেই, আজকে আমরা যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা নিয়ে শুরু করি। আজকে আমরা যে রেমেডিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যানামেলিস ভার্জিনিসিয়া, ভুল হলো, ভার্জিনিকা। তা হ্যানামেলিস, এটা সোর্সটা হচ্ছে ভেজিটেবল কিংডম। ভেজিটেবল কিংডম অর্থাৎ যেটা হচ্ছে গাছপালা থেকে তৈরি করা হয় এই ওষুধটা। তা এই যে ভেজিটেবল কিংডম, এই হ্যানামেলিস, এটা এই গাছগুলো, এই গুল্ম জাতীয় এক রকম গাছ, তার টাটকা ছাল থেকে, গুল্মের যে ছাল থেকে এটা তৈরি করা হয়। এটা পাওয়া যায় আমেরিকা এবং কানাডা, এই সমস্ত দেশে পাওয়া যায়, এবং এটা টাটকা রসালো রস থেকে এই ওষুধটা তৈরি করা হয়। তাহলে এই যে গুল্ম, যেটা আমরা
প্রথমে পেলাম, এর মধ্যে আমরা জানি তার মধ্যে একটা ভেষজ গুণ আছে, তাহলে তখন কিন্তু এটার নাম হবে ড্রাগ। তখন এটার নাম হবে ড্রাগ, এটা তখন ড্রাগ। এবার এই ড্রাগটা, এই ড্রাগ পিকচারটা বা পেন পিকচারটা আমরা কি করে পেলাম? আপনারা জানেন যে হোমিওপ্যাথিক রেমেডিগুলো হেলদি হিউম্যান বিইংয়ের উপরে প্রুভিং করা হয়। আপনাদের ভালো করে এই ব্যাপারটা বুঝতে হবে যে অ্যালোপ্যাথিক ওষুধের সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধ যে ড্রাগ প্রুভিংটা করা হয় সেটা হচ্ছে ইতর প্রাণীর উপরে, আর হোমিওপ্যাথিক ওষুধ প্রুভিংটা করা হয় সুস্থ মানুষের উপরে, অসুস্থ মানুষের উপরে কিন্তু নয়। সম্পূর্ণ শারীরিক মানসিকভাবে যারা সুস্থ সেরকম কিছু রোগ সংগ্রহ করে, সেরকম মানুষকে সংগ্রহ করে তাদের উপরে প্রয়োগ করা হয়, এবং এই প্রয়োগটা বিভিন্ন ডোজে বিভিন্ন পোটেন্সিতে দীর্ঘদিন ধরে তার উপর প্রয়োগ করা হয়। তারপরে তার যে লক্ষণগুলো আসে সেই লক্ষণগুলোকে বলা হয় মেটেরিয়া মেডিকা, অর্থাৎ যে লক্ষণগুলো বিভিন্ন ধরেন 100 জনের উপরে এই প্রুভিংটা করা হলো কি 200 জনের উপর প্রুভিংটা করা হলো, তাহলে যাদের উপর প্রুভিং করা হয় তাদেরকে বলা হয় প্রুভার। এই প্রুভারদের কাছ থেকে যে সমস্ত লক্ষণ প্রতিদিন, প্রতি সময়, প্রতি মুহূর্তে যে লক্ষণগুলো সংগ্রহ করা হয়, সেই লক্ষণগুলোর যে রেকর্ড করা হয় সেই রেকর্ড বইটাকে বলা হয় মেটেরিয়া মেডিকা। তাহলে আমি প্রথমে বলেছিলাম মেডিসিন, মেডিসিন বলেই আমি বললাম যে আমি ভুল বলছি। তার মানে কি মেটেরিয়া মেডিকা কিন্তু মেডিসিনটা হবে না। কেন মেডিসিন হবে না? যে মেটেরিয়া মেডিকা হচ্ছে রেমেডি, যে প্রুভিং করার পরে যে রেকর্ড বই সেটাই তো মেটেরিয়া মেডিকা। তাহলে এটা হবে যে রেকর্ড বুক, সেই রেকর্ড বুকটা হচ্ছে রেমেডি। যে লক্ষণগুলো পেলাম সেই লক্ষণগুলি আমরা আলোচনা করবো, যাকে আমরা ড্রাগ পিকচার বলছি বা পেন পিকচার বলছি, এইটা হচ্ছে রেমেডি। আর কোনো রোগীর ক্ষেত্রে তার লক্ষণ সংগ্রহ করে যখন আমরা এই মেডিসিনটা, রেমেডিটা তার উপর প্রয়োগ করব, অর্থাৎ ওয়েল সিলেক্টেড রেমেডি ইজ কল্ড মেডিসিন, তাহলে তখন সেটা হবে মেডিসিন। তাহলে একটা হচ্ছে ড্রাগ, যার মধ্যে বিশেষ গুণ আছে, তাকে আমরা বলছি ড্রাগ। আর এই ড্রাগটা যখন প্রুভারের উপর প্রুভিং করে যে লক্ষণগুলো পাওয়া যাবে সেটাকে বলা হয় রেমেডি। আর ওয়েল সিলেক্টেড রেমেডি যখন রোগীর ক্ষেত্রে আমরা প্রয়োগ করব তখন তাকে আমরা বলবো মেডিসিন। তা আমরা যে ড্রাগটা নিয়ে আলোচনা করছি তার নাম হচ্ছে হ্যামামেলিস। এবার হ্যামামেলিস আমরা প্রথমে বলেছিলাম একটা গুল্ম জাতীয় ভেজিটেবল কিংডমের ওষুধ। এগুলো, এই ওষুধটা তৈরি করার সময় আমরা একটু সিজনটা দেখে নিই। সেই সিজনটা হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে, যখন তার পাতাগুলো ঝরে যায় তখন এটা সংগ্রহ করা হয়, অর্থাৎ যখন তার বীজটা ম্যাচুর হয় সেই সময় এই ভেষজটা সংগ্রহ করা হয়। এবার আমরা ড্রাগ প্রুভিংয়ের সময় যে লক্ষণগুলো পেলাম সেই লক্ষণগুলো হচ্ছে যে, তার আগে একটু বলিনি, গতদিন আলোচনার সময় আমাদের মধ্যে থেকে একটু আলোচনা হয়েছিল মেটেরিয়া মেডিকা পিউরা নিয়ে। তা মেটেরিয়া মেডিকা পিউরা যিনি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছেন তিনি বলছিলেন যে সবগুলো বুঝি না। তা সবগুলো না বোঝারই কারণ
তার কারণটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা পিউরাটা কিন্তু আমাদের যে সমস্ত বই আমরা পড়ি, অ্যালেন কিনোটস, বডি, ন্যাশ, কেন, জেমস টেলর কেন, কনস্ট্যান্ট হেরিং, এদের যে ম্যাটেরিয়া মেডিকা পড়ি তার সঙ্গে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা পিউরা টোটো হুবহু যে ড্রাগ প্রুভিংগুলো করা হয়েছে সেই প্রভাবদের যে রেকর্ড, সেই রেকর্ডটাকে মানে প্রতিস্থাপন করা হয়েছে। অর্থাৎ ওটা হচ্ছে একটা ড্রাগ প্রুভিংয়ের রেকর্ড বই, কারণ ওটা আর এডিট করা হয়নি। যখন যেরকম ড্রাগ প্রুভিংয়ে যে সময় যেরকম সিমটমসগুলো কালেক্ট করা হয়েছিল সেগুলো করা হয়েছে। তা এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি কনস্ট্যান্ট হেরিংয়ের গাইডিং সিমটম পড়ি, আমরা যদি লেকচার অন ম্যাটেরিয়া মেডিকা জেমস টাইলার কেন্টের বই পড়ি, উইলিয়াম বরিকের ম্যাটেরিয়াম পড়ি, তাহলে কিন্তু আমরা এত ভার্স বিষয় মনে রাখতে পারব। তাহলে আমাদের কিছু মানে জিনিসটা জেনুইন জিনিসও থাকবে, আবার পাশাপাশি আমাদের মনে রাখার মতো কৌশলটা রাখতে হবে। তাই সেই কৌশল হিসাবে আমরা কিছু কিছু রেমেডির মধ্যে কিছু লক্ষণ পাই, সেই লক্ষণটাকে যদি মনে রাখতে পারি তাহলে আমাদের অনেক কিছু মনে থাকে। তা হ্যামামেলিসের ক্ষেত্রে এরকম একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে হ্যামামেলিস বেশিরভাগ ক্ষেত্রে যে কারণে ব্যবহার করায় সেটা হচ্ছে ব্লিডিং। তা ব্লিডিং আমাদের অনেক রকম ওষুধ আছে। তা ব্লিডিং বলতে অ্যাট এ গ্লান্স আমরা সাধারণত মেনস্ট্রুয়াল ব্লিড ভাবি, কিন্তু তা নয়। মেনস্ট্রুয়াল ব্লিড ছাড়াও কিন্তু আমাদের অনেক রকম ব্লিডিং হয়। তা অনেক রকম ব্লিডিং হয়, আমাদের দেহে বিভিন্ন অরিফিস আছে, সেই অরিফিস দিয়ে নানা রকম ব্লিডিং হতে পারে। পাইলস হতে পারে, নজাল ব্লিড হতে পারে, কান দিয়ে অনেক সময় রক্ত পড়ে, বিভিন্ন অরিফিস দিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম রক্ত পড়ে। তা আমরা হ্যামামেলিসের ক্ষেত্রে ব্লিডিংয়ের একটা কার্যকরী ওষুধ, এবার সেই ব্লিডিংটা তার একটা ক্যারেক্টার আছে। হ্যামামেলিসের ক্ষেত্রে চেনার খুব সহজ পথ আছে। সেই ব্লাডটা হবে কীরকম? ব্লাডটা ব্লাড সাধারণত যে আমরা ডিসচার্জ বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট বা উন্ড, এই ক্ষেত্রে যে এই সমস্ত ব্লাডগুলো দেখি, তবে ব্লাড দুটো জায়গা থেকে ব্লাডটা আসে। একটা হচ্ছে শিরা থেকে একটা ব্লাড আসে, আর একটা ধমনী থেকে একটা ব্লাড আসে। তাহলে ধমনী থেকে যে ব্লাডটা আসে সেটা হচ্ছে ব্রাইট রেড, অর্থাৎ পিউরিফাইড ব্লাড, শোধিত রক্ত। ধমনী থেকে, ধমনী কোন রক্ত বহন করে আমরা পরবর্তীকালে ফিজিওলজিতে এটা পড়ব। আমরা প্যাথোলজি পড়ার সময় বলেছিলাম যে ধমনী দিয়ে যে রক্তটা প্রবাহিত হয় সেটা হচ্ছে পিউরিফাইড ব্লাড, অর্থাৎ শোধিত রক্ত। আর ভেনাস দিয়ে যে রক্তটা প্রবাহিত হয় সেটা হচ্ছে অপরিশোধিত রক্ত। তাহলে শোধিত রক্তটা হচ্ছে ব্রাইট রেড, আর অশোধিত রক্তটা হচ্ছে কালচে রঙের। এবার হচ্ছে যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমরা ম্যাটেরিয়া মেডিকার এত কথা মনে রাখতে পারবো না, হেরিংয়ের গাইডিং সিমটম মনে রাখতে পারবো না, কেন্টের লেকচার আমরা মনে রাখতে পারবো না, বডিকে অনেকটা বিস্তারিত আলোচনা। আমরা এখানে একটু বেছে নিই কী করে মনে রাখার সহজ পথটা কী। তাহলে আমরা যখন যে কোনো ধরনের ব্লিডিং হবে
আমরা রক্তের রংটা দেব। রক্তের রংটা কীরকম? তা রক্তের রংটা হ্যামামেলিসের রক্তটা ব্লিডিংটা হয় ভেনাস থেকে, ভেন থেকে রক্তটা ডিসচার্জটা হয়, ভেনাস ব্লাড। তা ভেনাস ব্লাডের যেটা মানে একেবারে লক্ষণ সেটা হচ্ছে তার ব্লাডটা হবে কালচে রঙের, ব্ল্যাকিশ কালার, এবং সেটা হবে ক্লোটেড। তাহলে আমরা এই যে হ্যামামেলিস করার সময় আমরা দেখতে পাচ্ছি ইট ইজ অ্যাডাপ্টেড টু ভেনাস হ্যামারেজ ফ্রম এভরি অরিফিস অফ দ্য বডি। আমরা প্রথম হচ্ছে ভেনাস ব্লাড, হ্যামারেজ যেটা সেটা হচ্ছে ভেনাস, সেটা হচ্ছে ফ্রম এভরি অরিফিস, যত রকম ব্লিডিং হওয়ার যত রকম অরিফিস আছে দেহের, সমস্ত অরিফিস থেকে যে ব্লাডটা হবে সে ব্লাডের রঙটা হবে কালচে রঙের। তাহলে কোথা কোথা দিয়ে ব্লাড হতে পারে, ডিসচার্জ হতে পারে? নোজ থেকে, নাক থেকে হতে পারে, লাংস থেকে হতে পারে, বয়েল থেকে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস থেকে হতে পারে, তারপরে মেল ফিমেল উভয়ের কিন্তু ইউরিনাল ব্লাড থেকে ব্লিডিং হতে পারে। আর এই ব্লাডগুলো যেহেতু আমরা বলেছিলাম ভেনাস ব্লাড, সেটা হচ্ছে কনজেশন প্যাসিভ। কনজেশন মানে জমা, যেটা প্রাধান্য থাকে সেটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ বলতে আমরা ব্লাডের কতগুলো নিয়ম, ব্লাড ডিসচার্জের কতগুলো নিয়ম দেখি, সেখানে মানে অনবরত বা অসারে যে ব্লাডটা হয় সেটা হচ্ছে প্যাসিভ। তা ব্লিডিংটা হতে পারে স্কিনে হতে পারে এবং মিউকাস মেমব্রেনে হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে হ্যামামেলিসের আরেকটা খুব ডমিনেন্ট সিমটমস আছে, সে একটা রোগ, সেই রোগটার নাম বলা হয় ভ্যারিকাস ভেন। ভ্যারিকাস ভেন আপনারা অনেকে দেখে থাকবেন, আমাদের দেহে যে ভেনগুলো আছে সেই ভেনগুলো অনেক সময় দেখা যায় জট পাকিয়ে যায়, এবং সেটা অনেকের দেহের দূর থেকে আপনি দেখতে পাবেন, বাইরে থেকে দেখতে পাবেন, তার আউটার ম্যানিফেস্টেশন হয়, অর্থাৎ দেহের বিভিন্ন জায়গায় সেই ভেনগুলো জড়িয়ে যায়। এই রোগটার নাম হচ্ছে ভ্যারিকাস ভেন। তা এই ভ্যারিকাস ভেনের ক্ষেত্রেও কিন্তু আমাদের হ্যামামেলিস একটা খুব সুন্দর ওষুধ। আর হ্যামামেলিসের ক্ষেত্রে, রোগীর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে তার ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি, খুব সহজে ঠান্ডা লেগে যায়। এবং এই ঠান্ডাটা যে কোনো আবহাওয়া পরিবর্তনের সময় তার এই চট করে ঠান্ডা লেগে যায়। আমরা এই ঠান্ডা লাগার বিষয়ে আমরা অন্যান্য ওষুধের মধ্যে দেখেছি, বেলেডোনার ক্ষেত্রে দেখেছি, অ্যাকোনাইটের ক্ষেত্রে দেখেছি, লাস্টকের ক্ষেত্রে দেখেছি, ব্রাইনিয়ার ক্ষেত্রে দেখেছি। তা এই বিভিন্ন সিজনে তার বিভিন্ন রকম বাড়ে, অর্থাৎ এই ঠান্ডা লাগার প্রবণতাটা বিভিন্ন সিজনে হয়। যেমন ধরুন আপনার অ্যাকোনাইটটা সাধারণত শীতকালে বৃদ্ধি হয়, শীতকালে ঠান্ডার জন্য সর্দি কাশি আর ক্যাচিং কোল্ডের যে টেন্ডেন্সিটা শীতকালে বাড়ে। আবার অতিরিক্ত গরমের ক্ষেত্রে ব্রাইনিয়া, মার্শাল এই সমস্তগুলো হয়। বর্ষাকালে রাস্টক, তারপরে ডালকামারা এই সমস্ত দেখা যায়। এবার হচ্ছে হ্যামামেলিসের যে ঠান্ডা লাগার যে প্রবণতাটা,
সেটা যে কোনো আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায়, যে কোনো আবহাওয়া চেঞ্জ অফ দ্য ওয়েদার সেখানে দেখা যায়। আর সেখানে আরেকটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটিটা হচ্ছে স্পেশালি ইন ওয়ার্ম, বিশেষ করে গরমে ময়েস্ট এয়ার, স্যাঁতস্যাঁতে বাতাস, এই সমস্ত ক্ষেত্রে তার ঠান্ডা লাগার প্রবণতা আছে। এবার হচ্ছে এই হ্যামামিলিসের একটা খুব সুন্দর, যাকে আমরা আমাদের ভাষায় যেটা বলি আনকমন পিকুলার সিমটম বা রেড লাইন সিমটম বা গাইডিং সিমটমস, সেটা হচ্ছে এই যে ব্লিডিংটা হলো, এই ব্লিডিংয়ের সময় তার একটা সেন্সেশন থাকে, ব্লুইশ পেন, যেখান থেকে ব্লিডিংটা হয় সেখান থেকে একটা ব্লুইশ পেন। ব্লুইশ পেন মানে হচ্ছে ডন্ট টক, ডন্ট টক, ডন্ট টক, ডন্ট টক, বন্ধ করে দেবো ক্লাস। ব্লুইশ পেন, ব্লুইশ পেন, এই ব্লুইশ পেনটা তার একটা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস। ব্লুইশ পেনটা হচ্ছে তার একটা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস, অর্থাৎ ব্লিডিং হবে, সেই ব্লিডিং এর সাথে যেখান থেকে ব্লিডিংটা হয় সেখানে তার একটা ব্লুইশ পেন হয়। ব্লুইশ বলতে থেতলানো ব্যথা। এই থেতলানো ব্যথার যে লক্ষণটা প্রমিনান্ট, যেটা রেড লাইন বা গাইডলাইন সিমটমস আরেকটি মেডিসিনের মধ্যে আছে, তার নাম হচ্ছে আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা। আর হ্যামামিলিসের ক্ষেত্রে হচ্ছে ব্লুইশ পেনটা হচ্ছে সোরনেস অফ দ্য এফেক্টেড পার্ট, যেখানটায় ব্লিডিং হচ্ছে সেখানে মানে একটা ক্ষত মতো, মানে থেতলানো ব্যথা থাকবে। আর হ্যামামিলিসের মধ্যে আরেকটা বিষয় যেটা থাকবে, রিউমেটিজম। রিউমেটিজম থাকে, অর্থাৎ তার মধ্যে একটা বাতের ব্যথা। আর আর্টিকুলার অ্যান্ড মাসকুলার পেন। আর্টিকুলার হচ্ছে আমাদের যে সমস্ত গ্রন্থিগুলো আছে, দেহের যে সমস্ত গ্রন্থি আছে, সেই গ্রন্থির মধ্যে একটা যন্ত্রণা। আর একটা হচ্ছে মাসকুলার পেন, মাসেল পেন। এই লক্ষণগুলো তার থাকে। এবারে হচ্ছে ক্ষত। সেই ক্ষতটা হবে কিরকম? সেই ক্ষতটা হচ্ছে ল্যাসারেটেড, অর্থাৎ ছিন্ন ভিন্ন ক্ষত। আর ইনজুরি ফ্রম ফলস, পড়ে গিয়ে যদি কোনো ইনজুরি হয়, তারপরে হচ্ছে তার ফলে যদি ব্লিডিং বা হ্যামারেজ হয়, সেই ক্ষেত্রে আমরা হ্যামামেরিজ দিলে সেই ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে এবং তার পেনটা কমে যাবে। আমরা আর্নিকার ক্ষেত্রে ট্রমাটিক ইনজুরিতে ব্যবহার করে থাকি। আর্নিকার ক্ষেত্রে ট্রমাটিক ইনজুরিতে আমরা ওষুধ ব্যবহার করে থাকি। ট্রমাটিক ইনজুরিতে যেমন আমরা আর্নিকা দিই, তেমনি আমরা ট্রমাটিক ইনজুরির ক্ষেত্রে কিন্তু হ্যামামিলিস ব্যবহার করতে পারি।
আমরা কখন আর্নিকা ব্যবহার করব আর কখন হ্যামামেলিস ব্যবহার করব? ট্রমাটিক ইনজুরির ক্ষেত্রে। ট্রমাটিক ইনজুরির ক্ষেত্রে অ্যাকিউট ফেজে আমরা আর্নিকা দেব, আর ক্রনিক ফেজে আমরা হ্যামামেলিস দেব। ক্রনিক ফেজে আমরা হ্যামামেলিস দেব, অ্যাকিউট ফেজে আমরা আর্নিকা দেব। এবার ক্রনিক ফেজে ইনজুরির ক্ষেত্রে আমরা আরেকটি ওষুধের কথা চিন্তা করতে পারি, তার নাম হচ্ছে পনিয়াম। পনিয়ামটা আমরা কিন্তু ক্রনিক ফেজে দিতে পারি। আমাদের অনেক সময় চোখে রক্ত জমে যায়, সেটা ওই এক ধরনের রোগ, চোখ আমরা বাংলায় যাকে বলি চোখ ওঠা। সেই চোখ ওঠা রোগটা একটা কারণ হতে পারে। এছাড়া অনেক সময় ট্রমাটিক ইনজুরির ক্ষেত্রেও কিন্তু চোখ লাল হতে পারে, অর্থাৎ চোখে যদি রক্ত জমে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যামামেলিস ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় দেখি প্রচন্ড কাশি, এই কাশির ফলে চোখ লাল হয়ে যায়, চোখে রক্ত জমে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যামামেলিস ব্যবহার করতে পারি। আমরা নোজ ব্লিড, নাক দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো ওষুধ ব্যবহার করতে পারি, তার মধ্যে হচ্ছে হ্যামামেলিস। এবার আমরা প্রথমেই যেটা বলেছিলাম, যেহেতু হ্যামামেলিস হচ্ছে ভেনাস ব্লাড, ভেনাস ব্লাডের রংটা হচ্ছে কালো, তা সেই জন্য চাপচাপ, সেই ক্ষেত্রে নোজ ব্লিড যেটা হবে সেটা যদি আমরা তখনই ব্যবহার করব যদি তার রক্তের রংটা কালচে হয় এবং চাপ চাপ থাকে। এই নোজ ব্লিডটা হবে প্যাসিভ টাইপের, প্যাসিভ টাইপের নোজ ব্লিড হবে, লং লাস্টিং। এই নোজ ব্লিডটা লং লাস্টিং হবে, আর ব্লাডটা হবে কিরকম? নন কগুলেটেড, নন কগুলেটেড, অর্থাৎ সেখানে জমাট বাঁধবে না। এবার হচ্ছে কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল, আমরা বলছি চাপ চাপ, আবার নন কগুলেটেড, তা কন্ট্রাডিক্টরি নয়। নন কগুলেটেড হচ্ছে রক্ত জমাট বাঁধা একটা জিনিস, আর রক্তটা চাপ চাপ আলাদা জিনিস। তা সেখানে এটা নন কগুলেটেড ব্লাড। এই নন কগুলেটেড ব্লাড আরেকটি মেডিসিন আছে, সেটা হচ্ছে প্রোটন ট্রিক। ব্লাডটা হবে কেমন? প্রফিউজ ব্লাড। প্রফিউজ ব্লাড হবে, এই ব্লাডটা, এই যে নোজ ব্লিডটা বন্ধ হয়, এখানেও একটা আনকমন পিকুলার সিমটমস আছে। এই নোজ ব্লিডটা বন্ধ হবে কিসে? রিলিফ হবে কিসে? রিলিফ বাই হেডেক। মাথার যন্ত্রণা হলে তার নোজ ব্লিডটা বন্ধ হয়ে যাবে। যদি মাথার যন্ত্রণা হয় তাহলে তার নোজ ব্লিডটা বন্ধ হয়ে যায়। এটা একটা পিকুলার সিমটমস। ইডিওপ্যাথিক ট্রমা, ইডিওপ্যাথিক কথা মানেটা হচ্ছে যার কারণ খুঁজে পাওয়া যায়নি, ইডিওপ্যাথিক। তবে সেখানে কোনো একটা আঘাত লেগেছে, কি ধরনের আঘাত লেগেছে আমরা জানি না,
তার অজানা, এই অজ্ঞাত অজানা যে ট্রমা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যামামেলিস ব্যবহার করতে পারি। আর একটা রোগের নাম আপনারা জানেন, তাকে বলা হয় ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশন। ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশন আমরা এটা প্যাথোলজিতে পাবেন না, এইটা একমাত্র হোমিওপ্যাথিক অভিধানে আছে। ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশন, ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশন হচ্ছে, আমরা জানি মহিলাদের মাসে মাসে পার ভেজাইনা দিয়ে একটা ডিসচার্জ হয়, তার নাম হচ্ছে মেনস্ট্রুয়েশন। তা এই মেনস্ট্রুয়েশনটা কারো কারো ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়াকে আমরা কি বলি, আমাদের গাইনিক ভাষায় বলি অ্যামোনেমিয়া, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। এই অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশনের হয়ে তখন ওই ব্লাডটা যদি নাক দিয়ে বেরোতে থাকে, অর্থাৎ মাসিক স্রাবটা বন্ধ হয়ে গিয়ে সেই স্রাবটা পার ভেজাইনা দিয়ে না হয়ে সেটা নাক দিয়ে ব্লিডিংটা হওয়া শুরু। এটা একটা রেয়ার ডিজিজ, একে বলা হয় ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশন। ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশন ক্ষেত্রে আমরা হ্যামামেলিস ব্যবহার করতে পারি। হ্যামামেলিস, ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশন হলেই আমরা হ্যামামেলিস ব্যবহার করবো তা নয়, কিন্তু আমরা কখন ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশনে হ্যামামেলিস ব্যবহার করব, যেই এখানে কিন্তু আমরা শুরুতেই একটা কথা বলেছিলাম, যেটা দিয়ে শুরু করেছিলাম, হ্যামামেলিসের ব্লাডটা হবে ভেনাস ব্লাড, আর আমরা প্যাথোলজি অনুযায়ী ভেনাস ব্লাডের রংটা জানি কালো। তাহলে ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশনে যদি কালো রঙের রক্তস্রাব হয় তাহলে আমরা হ্যামামেলিস ব্যবহার করবো, আদারওয়াইজ কিন্তু আমরা হ্যামামেলিস ব্যবহার করবো না। কারণ ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশনে আপনার অনেক ওষুধ আছে, তার মধ্যে ব্রাইনিয়া একটা প্রমিনেন্ট ওষুধ। তার মধ্যে ব্রাইনিয়া কিন্তু একটা খুব প্রমিনেন্ট ওষুধ। হ্যামারেস সাধারণত দেখা যায় বেশি পরিমাণে হ্যামারেস হচ্ছে, এবং সেই হ্যামারেস হবে ডার্ক কালারের। এছাড়া অনেক সময় বায়োল থেকে কিন্তু ব্লিডিং হতে পারে। তারপরে হচ্ছে ইউরিন থেকে, ইউরিনের সঙ্গে অনেক সময় ব্লিডিং হয়। আপনারা জানেন যে প্রস্রাব, যাকে আমরা হেমাচুরিয়া বলি, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ে, এই প্রস্রাবের সঙ্গে রক্ত পড়াটা, এই রোগটাকে বলা হয় হেমাচুরিয়া। তাহলে হেমাচুরিয়া, সেই ব্লাডটা যদি ব্ল্যাকিশ কালার হয় তাহলে কিন্তু আমরা হ্যামামেলিস বলি। এছাড়া হেমাচুরিয়ার অনেক ওষুধ আছে, আমরা সেগুলোর কথা চিন্তা করব। দ্য ইউটেরাইন ব্লিডিং, অর্থাৎ মেনস্ট্রুয়েশনের যে ব্লিডিংটা হয় সেটা হচ্ছে ইউটেরাইন ব্লিডিং। তা সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্যাসিভ ব্লাড এবং ডার্ক কালারের ব্লাড যদি হয় তাহলে ইউটেরাইনের যে ডিসচার্জ, সেখানেও আমরা হ্যামামেলিস ব্যবহার করব। কিন্তু ইউটেরাইন ব্লিডিং এর ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, আমরা বলেছিলাম প্যাসিভ ব্লাড। তা ইউটেরাইন ব্লিডিং এর ক্ষেত্রে প্যাসিভ এবং অ্যাক্টিভ দুই ধরনের ব্লাড কিন্তু হতে পারে। যেটা আমরা মেনস্ট্রুয়াল ব্লাড বলি সেটা কিন্তু প্যাসিভও হতে পারে, অ্যাক্টিভও হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, উপর থেকে পড়ে যাওয়ার ফলে যদি কোনো আঘাত লাগে, আঘাতের ক্ষেত্রে যদি কোনো ব্লিডিং হয়, অথবা
কোনো গাড়ি ঘোড়া ঝাঁকুনিতে যদি কোনো ব্লিডিং হয়, আর সেই সঙ্গে যেটা আমরা ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশন বলেছি, সেই ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে এবার হচ্ছে এখানে একটা খুব সুন্দর লক্ষণ আছে। এই যে ব্লিডিংগুলো হচ্ছে, আমরা যদি ধরুন নাক দিয়ে রক্ত পড়ছে, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ছে, কান দিয়ে রক্ত পড়ছে, তা অনেক সময় আমরা নার্ভাস হয়ে যাই, ঘাবড়ে যাই কেন রক্তটা পড়ছে। এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, মেন্টাল সিমটমস আছে হ্যামামেলিসের। সেটা হচ্ছে তার এই ব্লিডিং এর সময় যেটা হওয়ার কথা, অর্থাৎ এংজাইটি, দুশ্চিন্তা, টেনশন, এগুলো হওয়ার কথা, কিন্তু হ্যামামেলিসের ক্ষেত্রে নো এংজাইটি, সেই ক্ষেত্রে কোনো রকম এংজাইটি থাকে না। এটা হচ্ছে তার একটা মেন্টাল সিমটমস। তাহলে আমরা হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের মেন্টাল সিমটমস একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। সেই গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যে যদি আমরা দেখি, বিভিন্ন অরিফিস থেকে, শুধু নাক দিয়ে কান দিয়ে প্রস্রাবের সঙ্গে রক্ত না, যে কোনো অরিফিস থেকে যে রক্ত পড়ছে এবং সেই রক্তের রঙটা কালো, চাপ চাপ বাঁধা, আর তার মেন্টাল কোনো এংজাইটি নেই, কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যামামেলিসের কথা চিন্তা করি। এছাড়া যেটা আমরা আগেও বলেছি, নাক দিয়ে রক্ত পড়া একটা রোগ। সে নাক দিয়ে রক্ত পড়তে পারে, কাশির সঙ্গে রক্ত পড়তে পারে। এখানে একটা পিকুলার ব্যাপার হচ্ছে যে এই রক্তটা টেস্ট হবে কীরকম। এই টেস্টটা হবে, এই যে নাক দিয়ে বা কান দিয়ে যে সমস্ত রক্ত যদি আমাদের জিভে লাগে, সেই টেস্টটা হচ্ছে সালফারের মতো টেস্ট লাগবে। আর এই ব্লিডিংটা একটা রুটিন অনুযায়ী হয়। সেই রুটিন অনুযায়ী পার্টিকুলার মান্থলি কোনো একটা সময় হয়, ইয়ারলি কোনো একটা সময় হয়। এটাও কিন্তু একটা আনকমন পিকুলার সিমটমস। আচ্ছা, আমরা ব্লিডিং নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে একটা রোগ আছে, তার ধর্মটাই হচ্ছে ব্লিডিং হওয়া। আপনারা নিশ্চয়ই সবাই উপলব্ধি করতে পারছেন সেই রোগটার নাম কি। সেই রোগটার নাম হচ্ছে হ্যামোরয়েড। হ্যামোরয়েড, হ্যামো কথা মানে হচ্ছে রক্ত। তাহলে রক্তস্রাবী যে অশ্ব, সেই অশ্ব রোগের হ্যামামেলিস একটা। আমরা যেহেতু হোমিওপ্যাথি কোনো স্পেসিফিক ওষুধ হয় না, সেই জন্য আমরা স্পেসিফিক ওষুধ বলবো না, দি রেমেডি বলব। তাহলে হ্যামামেলিস ইজ দি রেমেডি। তা এই হ্যামারেজের ক্ষেত্রে এই হ্যামারয়েড, যেটা হচ্ছে আমাদের ব্লিডিং পাইলস, রক্তস্রাবী অশ্ব, তার ব্লিডিংটা হবে প্রফিউসলি উইথ বার্নিং। সেটা থাকবে বার্নিং, একটা সেন্সেশন থাকবে, সোরনেস, ফুলনেস, হ্যাভিনেস, এই সমস্ত লক্ষণগুলো থাকবে। অ্যান্ড ব্যাক উড ব্রেক, তার মনে হবে এই ব্লিডিংটা হওয়ার সময় তার মনে হবে তার ব্যাকটা যেন ভেঙে যাচ্ছে। আর সেই সঙ্গে এই ব্লিডিংয়ের সাথে তারা আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আর্চিং অফ স্টুল। তার একটা পায়খানার বেগ আছে। আর
সেই যে ব্লিডিংটা, সেই ব্লিডিংয়ের রংটা হবে ব্লুইশ কালার। আর এই যে হ্যামারয়েডের ক্ষেত্রে তার অ্যানাসের মধ্যে একটা সেন্সেশন হবে, সে ফিল করবে অ্যানাসের সোরনেস অ্যান্ড রনেস। সোরনেস অ্যান্ড রনেস অর্থাৎ ক্ষতকর একটা ব্যথা তার অ্যানাসে অনুভব হবে। এবার আসা যাক, আরেকটা ব্লিডিং আমরা জানি, সেটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন, মাসিক স্রাব। তা মাসিক স্রাবটা কি হবে? ফ্লো ডার্ক অ্যান্ড প্রফিউজ। যে মাসিক স্রাবটা হবে, সে মাসিক স্রাবটা হবে ডার্ক, কালো, এবং সে সঙ্গে প্রফিউজ, প্রচুর পরিমাণে, উইথ সোরনেস ইন দ্য অ্যাবডোমেন। সেই সঙ্গে পেটে তার একটা ক্ষতকর ব্যথা থাকবে। আফটার এ ব্লো অফ ওভারি। ব্লো কথা মানে কি? চেপে ধরা। তাহলে সেই যন্ত্রণার চোটে সে করবে কি? ওভারিতে চেপে ধরবে, অথবা অর এ ফল। তাহলে এই যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা বৃদ্ধি হয় কিসে? সেই যন্ত্রণাটা বৃদ্ধি হয় ডিউরিং মেনস্ট্রুয়াল ডিসচার্জ। মেনস্ট্রুয়াল ডিসচার্জের সময় তার যন্ত্রণাটা বেশি হয়। এবার এছাড়াও ইউটেরাইন যে ডিসচার্জগুলো, হ্যামারেজ যেটা হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ অথবা প্যাসিভ, দুই ধরনের হতে পারে। অ্যাক্টিভও হতে পারে, প্যাসিভও হতে পারে। আরেকটা মেয়েদের একটা পেন হয়, সেটা হচ্ছে বিয়ারিং ডাউন পেন। অ্যাবডোমেন থেকে তাদের একটা বিয়ারিং ডাউন পেন হয় ডিউরিং মেনস্ট্রুয়েশন। আচ্ছা, ব্যাড এফেক্ট ফ্রম লস অফ ব্লাড। এবার বিভিন্ন কারণে যদি কোনো ব্লাড লস হয়, তার কুফলে যদি কোনো রকম ইফেক্ট হয়, সেই ক্ষেত্রে আমরা হ্যামামেলিসকে ব্যবহার করতে পারি ইন কেস অফ ক্রনিক ডিজিজ, ক্রনিক কেস। আমাদের প্রিভিয়াস হিস্ট্রিতে রয়েছে, লস অফ ব্লাডের কিছু হিস্ট্রি রয়েছে, তারপরে পরিণাম হিসাবে আমাদের কিছু ব্যাড এফেক্ট দেখা গেছে। তার সেই ক্ষেত্রে আমরা হ্যামামেলিসটা ব্যবহার করতে পারি। এবার আসা যাক, এই হ্যামামেলিসের সঙ্গে অন্যান্য ওষুধের যে রিলেশন, সেই রিলেশনটা নিয়ে আলোচনা করা যাক। তবে হ্যামামেলিসের কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে ফেরাম ফসফরিকাম। আর অন্যান্য ওষুধের সঙ্গে আমরা যেটা কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে আগেই বলেছিলাম আর্নিকা, ক্যালেন্ডুলা, এই সমস্ত ওষুধ আমরা কম্পেয়ার করতে পারি। আচ্ছা,